তাহলে বোঝো সুনীল গাভাস্কর, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেঙ্কসারকারদের গ্রেটনেসটা কোথায়। আকাশদীপ আউট হলো জো রুটের জন্য। হুম, আকাশদীপের যদি আউটটা দেখিস তখন হুম, তখন তার 2-3 বল আগের থেকে জো রুট, এটা একটু টেকনিক্যাল জিনিস, কিন্তু যে জিনিসটা এক্স্যাক্টলি কে এল রাহুল করছে, আচ্ছা। যে মোমেন্টে একটু ছোট হচ্ছে ডান পাটাকে টাক ঢোকাচ্ছে, অন সাইড অন আছে এক। কে এল রাহুল, করুণ নায়ারের জন্য ওটা হচ্ছে না, এইটুকু জায়গার ডিফারেন্স। নমস্কার, উইডল মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজর্ষি চৌধুরী। রাজদা, উইডল মিলে তোমাকে আবার স্বাগত জানাই। থ্যাংক ইউ। লর্ডস টেস্টে তুমি নিজে মাঠে বসেও বোধহয় দিন দুয়েক দেখেছো। ওভারঅল কেমন দেখলে লর্ডস টেস্ট, ইন্ডিয়ার পারফরমেন্স এবং যে জায়গাটা থেকে ভারত ম্যাচটা হারলো, সবটা নিয়ে যদি একটু বলো। দারুণ খেলা হলো হুম, ফ্রম আ স্পেকটেটর পয়েন্ট অফ ভিউ। টেস্ট ক্রিকেটের জন্য খুব ভালো, কিন্তু একজন হুম, ইন্ডিয়ানের জন্য, ইন্ডিয়ান টিমের সাপোর্টারের জন্য হ্যাঁ, লাস্ট পার্টটা খুব দুঃখের। অবশ্যই। তোমার এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আমি তোমাকে বাঁচতে বলি, তুমি কোনটাকে বাঁচবে, কোন মুভমেন্টটাকে টার্নিং পয়েন্ট? ঋষভ ঋষভ পান্তের রান আউট ফার্স্ট ইনিংস। কি মনে হয় তোমার ওই ঋষভ পান্তের যে রান আউট, সেই সময়ে ইন্ডিয়া যে মোমেন্টাম নিয়ে ব্যাট করছিল এবং কে এল রাহুল ঋষভ পান্তের যে কমিউনিকেশন, ওভারঅল বিষয়টা নিয়ে তোমার কি মনে হয়, বদলটা কোথায়? না, ওই টাইমে এটা আমরা প্রথম টেস্টেও তাই করেছিলাম, ইংল্যান্ডকে পুরো বাগে পেলাম, হুম, পেয়ে ছেড়ে দিলাম। হুম, এক্স্যাক্টলি সেম জিনিস লাঞ্চের আগে লাস্ট ওভার, হুম, ঠিক আছে, এ পুরো সেশনটা খেলে দিত, তারপরে এসে গেলে হুম, সারা দিন ব্যাট করতে পারতো। ওরা হাল ছেড়ে দিয়েছিল মোটামুটি হ্যাঁ, তখন, ফুল ডমিনেশন ছিল ইন্ডিয়ার। যদি ওইখানে রান আউটটা না হতো, ওই রানটা তো গিয়ে 550-600 ঠেকতে পারতো। ঠিক, একবার 550-600 ঠেকে দিলে তো গল্প শেষ ছিল। ঠিক, কি দরকার ছিল ওই রিস্কটা নেবার, ও ওকে স্ট্রাইক দেওয়ার, 100 করাবার জন্য? আমি এটা আমার মাথায় বুঝতে পারছি না। আর যদি ওর দিতে হয় স্ট্রাইকটা, তাহলে প্রথম রানটা ফার্স্ট থেকে দৌড়ো। ও তো প্রথম 2-3টে স্টেপ খুব ইজি নিয়েছে না, ও ঠিক, বুঝতেও পারেনি কি ওর এন্ডে ছুঁড়ে দেবে। হ্যাঁ, ঠিক। এবং মানে দেখো, যেটা প্রেস কনফারেন্সে রাহুল বলেছিল যে এটা মোটামুটি 2 ওভার আগে ও নিজেদের মধ্যে কমিউনিকেশন হয়ে গেছে, তাহলে এই ইনিশিয়েটিভটা আর একটু আগে থেকে নেওয়া যেত। এবং ঋষভ পান্ত যেভাবে ব্যাট করছিল ওই ইনিংসটায়, খুব সুন্দর, মানে যথেষ্ট রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাট করছিল। তুমি ঠিকই বলছো যে অনেকটাই হয়তো ম্যাচটা ঘুরে গেছে ওখানে। আর তারপর কে এল রাহুল লাঞ্চের পরে এসে সেঞ্চুরি কমপ্লিট করার পরই আউট হয়ে গেল। ওই ওই হুম, শটটা নেই, কি বলবো? আমার মনে হয় ওই মেন টার্নিং পয়েন্ট হয়েছে রান আউটটা ওর মাথায়ও চলেছে তারপরে। হ্যাঁ, হুম, তারপরে 100 করার পরে একটা তো কমফর্ট জোন আসেই। ওর পরে যে বলটা নর্মালি হয়তো ওটাকে ডিফেন্স করতো কি আস্তে খেলতো, ওটাকে ফুল ড্রাইভ মেরে দিয়ে আউট হয়ে গেল। এনিওয়ে, এটা হলো ফার্স্ট কথা। হুম, আর সেকেন্ড কথা হলো করুণ নায়ারের সেকেন্ড ইনিংস এর ডিসমিসালটা। করুণ নায়ারের ডিসমিসালটা পুরো ফ্লাড গেট খুলে দিল। হুম, আর আরেকটা জিনিস যদি তুই দেখতে যাস, করুণ নায়ার পুরো সিরিজে হুম, ওর কিন্তু ভালো খেলছে, দাম করে আউট হচ্ছে, দাম করে আউট হচ্ছে। আর ওর আউট গুলো দেখে মনে হচ্ছে সব ল্যাপস অফ কনসেন্ট্রেশন, একটা ফট করে কনসেন্ট্রেশন হারাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। হুম, কিন্তু এটা আমার একটা পার্সোনাল মনে হয়, কারণ আমি ওকে ইন্ডিয়া এই ম্যাচটাতেও ব্যাট করতে দেখেছি, তার আগে আমি ওর ডোমেস্টিকের ইয়ে দেখেছি। ইন্ডিয়া এই ম্যাচটাতে ওকে দেখে মনে হচ্ছিল ইজ ইনভিনসিবল, ওর আউট হওয়ার কোনো জায়গা নেই। হুম, কিন্তু যে মোমেন্টে টেস্ট সিরিজ শুরু হয়েছে, হুম, ওই জিনিসটা ওর খেলাতে দেখা যাচ্ছে না। এটা আমার রিডিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে ও একটা টেম্পোতে ব্যাট করছিল হুম, ওই ইন্ডিয়া এ ম্যাচ, ওয়ার্ল্ড ডোমেস্টিক ম্যাচ ওটা। হুম, এবার ওই টেম্পোটা ওটা নষ্ট হয়ে গেছে যে মোমেন্টে বোলিং এর স্পিডটা 85-র উপরে চলে গেছে,
আর সব বোলার গুলো লম্বা হয়ে গেছে, 6-4 6-5 বোলার এসে গেছে যে মোমেন্টে। তো তার ফলে কি, ওর যে মেন শট গুলো, সামনের পায়ে ড্রাইভ মারবো কি চাঁটা মারলাম কি পায়ের বলটা খেললাম, হ্যাঁ, এবার ড্রাইভের বল ওর কমে গেছে, কারণ বলটা ব্যাটে অনেক উপরে লাগছে। হুম, ঠিক আছে, এবার একটা ছোট্ট টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট ওর হচ্ছে, সেটা হলো ওর সামনের পাটা পড়ার পরে যখন ওই পাটাকে টানছে, পেছনের পাটা লাইন ধরছে না। হুম, তো পেছনের পাটা যে যেহেতু লাইন ধরছে না, ওর জন্যে ওকে ওর পিছনের হিপ খুলে যেতে হচ্ছে, আর ওই বলটাকে ও অন সাইডে আরামসে খেলতে পারছে না। হুম, এটা একটু টেকনিক্যাল জিনিস, কিন্তু যে জিনিসটা এক্স্যাক্টলি কে এল রাহুল করছে, আচ্ছা। যে মোমেন্টে একটু ছোট হচ্ছে ডান পাটাকে টাক ঢোকাচ্ছে, অন সাইড অন আছে এক। কে এল রাহুল করুণ নায়ারের জন্য ওটা হচ্ছে না, এইটুকু জায়গার ডিফারেন্স। ও মিডল স্টাম্প টু মিডল স্টাম্প আসছে পিছনের পাটা, ওর মিডল স্টাম্প থেকে যদি অফ স্টাম্প আসে, এই জায়গাটা ওর এক খেলাটা ইজি হয়ে যাবে, ওর স্ট্রাইক রোটেট হয়ে যাবে, ওর টেম্পোটা ও ফিরে পাবে, মানে কিন্তু তুমি ওই কি বলতে টেম্পোটা ও চাইছো, ফিরে পাচ্ছে না। মানে তুমি কি বলতে হ্যাঁ, চাইছো একটু ব্যাক অ্যান্ড অ্যাক্রস আসা উচিত? ব্যাক না, অক্রস যেতে লাগবে। ব্যাক ও হ্যাঁ, ঠিক ব্যাক যতটা অ্যান্ড যাচ্ছে অ্যাক্রস। যাচ্ছে, কিন্তু ব্যাকটা দরকার নেই, ওর আচ্ছা, অ্যাক্রস গেলেই হবে, অ্যাক্রস দিলেই হলো। Okay. একটু অ্যাক্রস ওর যেতে হবে। কিন্তু অ্যাক্রস গেলেই জায়গাটা খুলবে, কিন্তু যেহেতু ও অ্যাক্রস যাচ্ছে না ওই পিছনের পাটা হুম, ফার্স্ট ট্রিগারের পরে, হুম, তার জন্য ওর ডান হিপটা খুলে যাচ্ছে, আচ্ছা, যেই গায়ে বল আসছে বলে। কিন্তু ওটা করার দরকার নেই। আর ওটা যদি ঠিক হয়ে যায়, ওর টেম্পোটা চালু হয়ে যাবে। টেম্পো যেই চালু হবে, ওর কনসেন্ট্রেশন ট্যাঙ্কটা অত খালি হবে না তাড়াতাড়ি। কনসেন্ট্রেশন ট্যাঙ্কটা ওর খালি হচ্ছে, তার কারণ কি, ও অনেক কনসেন্ট্রেট করছে হচ্ছে ওখানটায় ফেসে ফেসে ব্যাটিং করার জন্য। তার উপরে ও সারাদিন স্লিপে ফিল্ডিং করেছে, হুম, ওখানে ওর কনসেন্ট্রেশন ট্যাঙ্ক গেছে। কিন্তু একটা মানুষের কনসেন্ট্রেশন পট তো লিমিটেড, হুম, আর ওই টেম্পোটা যতক্ষণ ওর কাছে ফিরবে না, ও এরকম ভুলভাল ডিসিশন নেওয়ার চান্স বেশি। যা ডিসিশনটা নিল, সোজা বল ছেড়ে দিল, হুম, তার আগের 2-3টে ম্যাচেও দেখ আউট হয়েছে, মনে হচ্ছে সেট হয়ে গেছে, থাপ করে আউট হয়ে যাচ্ছে। ঠিক। হ্যাঁ, তো এটা আমার মনে হয় করুণ নায়ারের ক্ষেত্রে উম, একটু, যদি কেউ ওকে হেল্প করতে পারে খুব ভালো। তো সেরকম হেল্প করার লোক তো টিম ম্যানেজমেন্টে আছে আশা করি। হ্যাঁ, ইন্ডিয়া টিমে না থাকলে কোথায় থাকবে? অবশ্যই। আর কে এল রাহুলের ব্যাটিং এ কোনো সমস্যা তুমি দেখছো? কে এল রাহুল টু গুড ব্যাটিং করছে, সুপার ব্যাটিং করছে। হ্যাঁ, আগের ইয়েতেও বলেছিলাম, ও নিজের খেলাটাকে কি সুন্দর চেঞ্জ করেছে ইংল্যান্ডে ব্যাট করার জন্য, ইটস আউটস্ট্যান্ডিং। কিন্তু তুমি এই যে করুণ নায়ার কিন্তু তুমি যে কথাটা বললে, এইরকম খানিকটা সমস্যা কিন্তু তুমি দেখো, যদি খেয়াল করো কে এল রাহুলেরও আছে, যে হঠাৎ একটা মানে খুব ভালো 40, খুব ভালো 35, খুব ভালো একটা 50, তারপর আউট হয়ে গেল। কে এল রাহুলের ক্ষেত্রে হ্যাঁ, এটা কিন্তু কে এল রাহুলেরটা নট বিকজ ওর মোমেন্ট, টেম্পোটা চেঞ্জ হয়ে গেছে। হুম, কে এল রাহুলের টেম্পো চেঞ্জে কনসেন্ট্রেশন যায় না। রাহুলের কনসেন্ট্রেশন যখন ইউনো কনসেন্ট্রেশন ল্যাপস হয়, আর না, কি নাম ওর, না, হ্যাঁ, ও, কি বল, করুণ নায়ারের কনসেন্ট্রেশন ল্যাপস ইজ ডিফারেন্ট। আচ্ছা, করুণ নায়ারের কনসেন্ট্রেশন ল্যাপসটা মানে একটা মানুষকে যদি চেপে রাখিস, দম নিতে দেবো না, দম নিতে দেবো না, ওরকম জায়গায় ওকে নিয়ে যাচ্ছে। কে রান বেরোচ্ছে না, রান বেরোচ্ছে না, রান বেরোচ্ছে না, একদম ও ফাট করে কিছু না কিছু করে দিচ্ছে। আচ্ছা। এটা হলো একটা কথা। আর হ্যাঁ, আরেকটা কথা, যে জফরা আর্চারের এডিশন টু দ্য ইংল্যান্ড টিম ওদের অ্যাটাকটাকে ডেফিনেটলি স্ট্রঙ্গার বানিয়েছে। আমি জয়সওয়াল প্রসঙ্গে আসতাম, তুমি জোফরা আর্চার এসে গেলে খুব ভালোই করলে, আমি তোমাকে জয়সওয়ালের আউট প্রসঙ্গেও জিজ্ঞেস করতাম। তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ, জফরা আর্চার ম্যাসিভ ডিফারেন্স করেছে, তার কারণ হলো, যেটা জয়সওয়ালকে দেখে মনে হচ্ছে ওর মেন্টাল কোনো ব্লক আছে জফরা আর্চারের উপরে। ফার্স্ট ইনিংসে ঠিক আছে ভালো বল পেয়েছে, কিন্তু যে দুটো বল তার আগে খেলেছে ওর পা নড়েনি, হুম, ও পেসে বিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড ইনিংসে কাটের বল পুল মারলো, হুম,
ঠিক আছে? আর এখানে একটাই কথা বলার আমার, হুম, জফরা আর্চার ৯০-৯২তে বল করেছে, লম্বা ছেলে একজন। হুম, তাহলে বোঝো সুনীল গাভাস্কর, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেঙ্গসরকরদের গ্রেটনেসটা কোথায়। কি ওরা যখন খেলেছে ওয়েস্ট ইন্ডিজের ওই টিমকে, হ্যাঁ, হুম, 4টে থাকতো আর 4টেই ৯০-র ওপরে ডালতো। ঠিক, ঠিক আছে, আমরা তো অনেক সময় ভুলে যাই না, ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়ে আইপিএল এর চক্করে। হ্যাঁ, অ্যাকচুয়াল গ্রেটনেস কোথায় ওটাতে বোঝা গেছে, জফরা আর্চার খুলে দিয়েছে পুরো। ঠিক। এটা তুমি বলছো জোফরা আর্চারের ইনক্লুশনটাই অনেকটা চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়ান। বড় ফ্যাক্টর হয়ে গেছে, জফরা আর্চারের ইনক্লুশনটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। একদমই। অন্যদিকে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে ফোর্থ ডে এবং ফিফথ ডে যে খেলা দুটো দেখলে, একটা তো অবশ্যই জাদেজা, সিরাজ এবং বুমরার পার্ট, সেই ব্যাটিংটা নিয়ে তুমি যদি কিছু বলো। এবং ফোর্থ ডে ভারত যেরকম নাইট ওয়াচম্যান স্ট্র্যাটেজি নিয়েছিল যে আকাশদীপকে পাঠানো, এই সেটা কতটা সঠিক ছিল? হ্যাঁ, আমার মনে হয় ওই জায়গাটায় আকাশদ্বীপের জায়গায় অন্য ওয়াশিংটন সুন্দরকে পাঠালে বেটার হতো। কারণ আকাশদ্বীপ আউট হলো জো রুটের জন্য। হুম, আকাশদ্বীপের যদি আউটটা দেখিস, তখন হুম, তখন তার ২-৩ বল আগের থেকে জো রুট স্লিপ থেকে শুধু বলছিল হেলমেট পরে কাউকে শর্ট লেগে বসাও। হুম, এবার যে বলটায় আউট হলো তার আগের বলটাতে, সেই বলটাতে হেলমেট পরে শর্ট লেগ বসালো অলি পোপকে। এবার যে মোমেন্টটা অলি পোপকে শর্ট লেগে বসালো, এবার আকাশদ্বীপের মাথায় কি এলো, এবার ছোট বলটা আসবে। এবার ছোট বলটা ব্যাটসম্যানের, এটা হলো কাল, যে ব্যাটসম্যান ছোট বল এক্সপেক্ট করবে তার সামনের পা বেরোবে না। এটা হলো একদম স্ট্যান্ডার্ড থিওরি। হুম, এটা যবে থেকে ক্রিকেট শুরু হয়েছে তবে থেকে বোধহয় এই থিওরি চালু হয়েছে। বাস ওই বলটা পা বেরোয়নি, বলটা গেল। হ্যাঁ, আর আরেকটা কি বলছি, একটা জিনিস দেখ, আমাদের যে টেল এন্ডার আছে, এবার বুমরা ব্যাটিং করলো, সিরাজ ব্যাটিং করলো, ব্যাটিং যারা করলো, আমাদের টেল এন্ডারদের যতক্ষণ কেউ বলবে ওদের আটকাতে শুরু, হুম, ওরা কিন্তু আটকাতে পারে। হুম, যেই শট মারতে যাবে ওরা আউট হয়। ঠিক, তো এটা হলো কনসেপ্ট। কিন্তু একটা জিনিস হলো, ওরা যখন ব্যাট করতে যাবে তখন তো একটা ব্যাটসম্যান যে ওদের থেকে বেটার অলরেডি আছে, তাই কি না? অবশ্যই। তাহলে যদি একটা কোনো প্ল্যানিং করার কথা থাকে, তো এদের তো বলা উচিত, ভাই তুই কোনো শট মারতে যাস না, ঠিক, তুই শুধু আটকা। ঠিক, একদম মুখে না পেয়ে গেলে কি, একদম পচা বল না পেলে তুই মারিসই না, তুই আটকা হুম, আর এক খেল, অন্য লোকটাকে রান করতে দে। হুম, বুমরা অতক্ষণ ভালো ব্যাটিং করে দুম করে পুল মারতে গেল, আউট হয়ে গেল। সিরাজ একটা ব্যাড লাক ছেড়ে দে। হ্যাঁ, কিন্তু জেনারেল তুই যদি দেখিস আমাদের টেলেন্ডারদের শট মারতে গেলেই আউট হয়। এই যে আমি এই প্রসঙ্গটা তো আসতে চাইছিলাম। এই কারণে তুমি যদি দেখো লিডস টেস্টে, সেখানেও কিন্তু উল্টো দিকে জাদেজা খেলছিল, মোটামুটি 24-25 রান করে ফেলেছিল, জাদেজা খেলছিল ঠিকঠাক, হঠাৎ করে প্রসিদ্ধ কৃষ্ণা শট মারতে গিয়ে আউট হলো। শট মারতে গেলেই আউট হয়। এজবাস্টনে শট, আকাশদীপ ট্রাই করলো। এবার আমার বক্তব্য যে উল্টো দিকে যখন তোমার থেকে এক্সপিরিয়েন্স বেটার রয়েছে এবং কোয়ালিটিতে বেটার বেটার রয়েছে, কেন এটা টিম থেকে বা ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে না যে তোমাদের কাজটা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকা, তোমরা শটটা খেলো না? এটা তো আমি বলতে পারবো না কেন বলছে না না বলছে, ওরা রাখতে পারছে না মাথায়, সেটা তো আমি বলতে পারবো না। হুম, কিন্তু এটা খুব কমন সেন্স, হুম, কি আমার শট মারার দরকারই নেই, আমি ডিফেন্স করবো। হুম, আর ডিফেন্স ওদের কি হয়ে যায়, তার মানে ওদের মাথাটা ঘেটে যায়, শর্ট ডিসিশন মেকিংটা ওদের একটা ব্যাটসম্যানের মতো না। হুম, এটার জন্যই ওরা ডাবল মাইন্ডেড হয়ে যায়, এর জন্য ওরা শট মারতে গেলে আউট হয়। হুম, ঠিক আছে, এটা হতে পারে শট মারতে গেলে ওদের ব্যাট বাইরে বেরিয়ে যায় বেশি। ঠিক আছে, তো দরকার নেই তো আটকা, হুম, আটকে আটকে খেলে দে না। ঠিক, কারণ একটা জিনিস এরা কেউ বুঝতে পারছে না যে যত বেশি ইংল্যান্ডকে এরা বল করাবে তত কিন্তু ওদের জন্য লাস্ট দুটো টেস্ট ফায়দা হতো। হুম, কারণ ইংল্যান্ডের বোলারদেরও বেশি বল করলেই ইনজুরি হবে। হুম, বেন স্টোকস অলমোস্ট এই ম্যাচের পরে দেখ পরের ম্যাচে কি অবস্থায় থাকে, ওইকে যা বল করেছে ও। জফরা আর্চার ইনজুরি প্রোন। আমাদের যদি আটকে আটকে
রাখতে পারি, টাইম খাওয়াতে পারি, তাতেও আমাদের কাজ আসবে এটা। ঠিক। কিন্তু জাডেজা ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি আসতে যাচ্ছিলাম, জাদেজা, বুমরা, সিরাজ, এই যে পঞ্চম দিনের ব্যাটিংটা, কি বলবে? জাডেজা ওয়াজ আউটস্ট্যান্ডিং। এখন ভাবা, ওরা যেরকম ডিফেন্স করে দিয়েছে, হয়তো মনে হতে পারে কি কতগুলো সিঙ্গেল যদি নিয়ে নিত, রানটা হয়তো আরো একটু কাছে চলে আসতো। হ্যাঁ, কিন্তু ওই সিচুয়েশনে ও বাঁচাতে গেছে, কিছু করার নেই। মানে এটা যে সামাজিক মাধ্যমে অনেকে বলেওছে যে জাদেজা যদি আরেকটু অ্যাটাকিং খেলতো, একটু শর্ট খেলতো, হয়তো ক্লোজ হয়ে যেত আরো ম্যাচটা, বা জিতেও যাওয়া যেত। আমার মনে হয় ও ওয়েট করছিল বাশির কখন আসবে। ও ওয়েট করছিল শোয়েব বাশিরের জন্য, শোয়েব বাশিরকেও চান্স নিত। হুম। কিন্তু শোয়েব বাশির অনেক পরে এসছে না। হ্যাঁ। শোয়েব বাশিরের জন্য ওয়েট করছিল, জোরে বোলারটাকে চান্স নিতে চায়নি। হুম। তবে এইখান থেকে আগামী মানে বাকি সিরিজটাই কি দেখছো? ভারতীয় ব্যাটিং এর এই যে টুকটাক সমস্যাগুলো বা যে মোমেন্ট ধরতে পারলো না, যেটা ফার্স্ট ইনিংস টার্নিং পয়েন্ট বলবে, সেগুলো মেরামতির কাজটা কেমন হতে পারে, এবং এই জায়গা থেকে সিরিজটা কোথায় যেতে পারে বলে তোমার মনে হচ্ছে? 9 দিন গ্যাপে ম্যানচেস্টার টেস্ট শুরু হবে। দেখ, আমাদের উইকেট নিতে হবে, আমাদের ব্যাটিং এর উপরে হুম। তুই ভরসা করতে পারবি না কে এগিয়ে 250 রানও চেস করবে। হুম। হবে না। হুম। আমাদের ব্যাটিং এর হুম। যেরকম অবস্থা আছে, একটু প্রেসার হয়ে গেলে মুশকিল হবে। হুম। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, এদের যত সম্ভব কম রানে আউট করতে হবে। তো যত সম্ভব কম রানে আউট করতে হলে বলটা কিন্তু 20 ওভার ঠিক থাকছে, তারপরে কিন্তু বল নড়ছেও না। হুম। ঠিক আছে, যে বা 20 ওভারের কি 22 ওভারের পরে বল নড়ছেও না, ওখানে অনলি কাজে আসতে পারে কুলদীপের মতো যে বোলার, যাকে ইংল্যান্ডের রিড করার কোনো চান্স নেই। জো তোমার কি রুট ছাড়া কুলদীপ যাদবকে কেউ রিড করতে পারবে না ওদের। তোমার কি মনে হয় লর্ডস এর সেকেন্ড ইনিংসে যেখানে ওয়াশিংটন সুন্দর 4 উইকেট পেয়ে গেছে, এবং শুধু 4 উইকেট নয়, সেই 4টে উইকেটের মধ্যে 3জনের নাম বেন স্টোকস, জো রুট এবং জেমি স্মিথ, তারপরেও কি? আমি জানি না, আমি জানি না ওয়াশিংটনকে বসাবে কি নীতিশ রেড্ডিকে বসাবে কি কাকে বসাবে, কিন্তু তোমার একটা অ্যাটাকিং বোলারকে খেলাতে হবে ওদের কম রানের মধ্যে আউট করতে, না হলে কিন্তু মুশকিল হবে। কারণ তুমি এই ব্যাটিং অর্ডারের ওপরে, মেন কোথায় ইন্ডিয়া ঝামেলা হচ্ছে বাউন্সটা নিয়ে। ওল্ড ট্রাফোর্ডে কিন্তু বাউন্স হয়। হুম। উইকেট কিন্তু এমনি সাদা ছিল, হুম। অত মুভমেন্ট হচ্ছিল না, কিছু হচ্ছিল না। 20 ওভার 22 ওভার কেটে যাওয়ার পরে কোনো মুভমেন্ট হচ্ছিল না অত, কিন্তু বলটা একটু ওপর নিচ হয়েছে। বরঞ্চ ইন্ডিয়ান ব্যাটস বোলাররা যখন বল করেছে বেশি ওপর নিচ হয়েছে উইকেট। হুম। হুম। হ্যাঁ, কিন্তু মাথায় একটা ওই ধরে গেছে কি বলটা উপরে যাবে, উপরে যাবে, উপরে যাবে, উপরে যাবে। এটার জন্য যেমন সেটা যদি বলতে হয়, ঋষভ পান্তেরও পা বেরোয়নি। হুম। ঋষভ পান্ত উপরের বল মোটামুটি নিজের জায়গায় দাঁড়িয়ে বোল্ড হয়েছে। শুভমন গিলকে কেমন দেখলে? লিডসে এডবাস্টনে প্রচুর রান করে একটা হঠাৎ করে। শুভমান গিল ফেলিয়ার ডিউ ছিল, অত রান করে এসছে, এটা তো ফেলিয়ার ডিউ হবেই। অর্থাৎ তুমি বাকি সিরিজটা এবার রান আসবে আশা করছো? হ্যাঁ, বাকি সিরিজটায় বাকি দুটো টেস্টে রান আসবে আশা করছো গিলের ব্যাট থেকে? হ্যাঁ, ও তো ভালো ফর্মে আছে। গ্রাফ তো মানুষের সারাক্ষণ উপরে যায় না, গ্রাফটা তো স্টক মার্কেটের মতো যায়, উপর নিচ, উপর নিচ, উপর নিচ করে যায়। তো আশা করি ও যেরকম ফর্মে আছে, বাকি সিরিজে আরো রান আসবে ওর থেকে। হাইয়েস্ট রান গেটার 600 কত রান করে দিয়েছে অলরেডি। অনেক ধন্যবাদ রাজস্বীরা, আবার খুব তাড়াতাড়ি আশা করি তোমার সঙ্গে দেখা হবে। ও